দর্শক, আগামীকাল 5ই আগস্ট 36 জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হতে যাচ্ছে। এমন একটি সময়ে আজকে ঢাকায় এবং রংপুরে আমরা হামলার ঘটনা দেখলাম কিছুদিন আগে। একেবারেই রিসেন্ট সময়ে আমরা দেখেছি সিলেটে হামলার ঘটনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি তো আছেই। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। এনসিপির মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো জি আছেন? ধন্যবাদ। জি, ভালো আছেন নিশ্চয়ই। জি ভালো আছি। জি, শুরুতে আপনার মূল্যায়নটা জানতে চাই। গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হতে গেল, কতটুকু আসলে আপনারা মানুষের আস্থার জায়গাটা, যে সম্ভাবনার কথা বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়ে, যে আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই অবস্থা 2 বছর, কতটুকু আসলে আপনারা নিজেদেরকে মূল্যায়ন করতে পারছেন? আসলে আকাঙ্ক্ষা এবং বাস্তবতার ফারাকটা তো দৃশ্যমান। আকাঙ্ক্ষার জায়গা থেকে মানুষের দীর্ঘ একটা অত্যাচার, নিপীড়ন এবং ফ্যাসিবাদী কাঠামোর শাসন যন্ত্রের নিষ্পেষণের পর মানুষ আকাঙ্ক্ষা করেছিল যে বাংলাদেশ স্থায়ীভাবে একটা সুন্দর রাষ্ট্র কাঠামোর দিকে যাবে। এবং আমরা কিন্তু যে এক দফা, সেই এক দফাতেও শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলেছি। তো শেখ হাসিনার পতন হয়েছে, সেটা সাফল্য, এবং বাংলাদেশে ভোট ফিরে এসেছে। সরকারি দল, বিরোধী দল নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত করেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে কাঠামোগত যে সংস্কারের মাধ্যমে এটাকে আরো স্থায়িত্ব দেওয়ার কথা ছিল, সাস্টেইন করানোর কথা ছিল, সেটা আমরা প্রতারণামূলক অবস্থান নেওয়ার কারণে এবং এই কারণে মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে একটা ক্ষোভও আছে আমাদের উপরে, কালেকটিভলি আমাদের উপরে আছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কারের যেই প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে এই লড়াইটা কখনোই পৃথিবীর কোনো দেশেই কোনো বিপ্লবের পরেই একেবারেই সবকিছু ঠিক হয়ে যায় নাই। পরবর্তীতে একটা লড়াই ছিল সেটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য। তো এই লড়াইটা হয়তো আমাদের করে যেতে হবে। তবে আমাদের জায়গা থেকে আমরা এটা জনগণের প্রতি কমিটেড। যেই আকাঙ্ক্ষা আমরা দেখিয়েছিলাম, যেই স্বপ্ন আমরা দেখিয়েছি, যেই স্বপ্ন মানুষ দেখেছে, সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সফলতা এবং ব্যর্থতার অবস্থানটা আসলে একদমই পাশাপাশি। সেক্ষেত্রে মূল্যায়নটা ভিন্নভাবে, ভিন্ন তথ্যে, ভিন্ন বিশ্লেষণে হতেই পারে। আমার যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাওয়া, আগামীকাল 5ই আগস্ট 36 জুলাই যে আন্দোলন, আপনারা ঢাকা ঘেরাও কর্মসূচি একদিন আগে, এবং আপনাদের সে সময়ের আন্দোলনের যে প্রেক্ষাপটটা, সেটি কি শুধুমাত্র সরকারকে হটানোটাই আপনাদের একমাত্র মূল উদ্দেশ্য ছিল, নাকি সে সময় আন্দোলনের প্রেক্ষাপটটা আসলে নতুন একটা বাংলাদেশ আপনারা গড়তে চেয়েছিলেন, নাকি অন্য কোনো কিছু এর পেছনে অন্তরায় ছিল? দেখেন, আমরা তো রাজনীতির ছাত্র। আমরা ছাত্র রাজনীতি করেই আসলে বড় হয়েছি। এবং অনেকেই বলে যে গণঅভ্যুত্থানে ৩৬ দিনে আমরা কোথা থেকে উড়ে এসেছি। কিন্তু আমাদের এর আগেও দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সংগ্রাম, আন্দোলনের অভিজ্ঞতা আছে। এবং আমি নিজেও জেলে ছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে কর্মসূচি পালন করতে গিয়ে। তো সেই বোঝাপড়া থেকেই আমাদের এটা বোঝাপড়া ছিল যে শুধুমাত্র চেয়ারে বসে থাকা ব্যক্তিটাকে বদলালে হবে না। আমাদের আসলে ওই ঘুণে ধরা যে চেয়ার, যেটাকে আমরা রাষ্ট্রের প্রতীক হিসেবে নিয়েছি, সেটাকেও বদলাতে হবে, সেটাকেও পরিবর্তন করতে হবে। সেজন্য আপনি দেখবেন যে খুব সচেতন ভাবেই আমরা এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথাও বলেছি। আপনি একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো রাখবেন, কিন্তু ওই কাঠামোর মধ্যে থেকে আপনি গণতন্ত্রের কথা বললে তো হবে না। এখন শুধুমাত্র যে ক্ষমতায় বসে আছে তার গুড উইলের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে যে রাষ্ট্র কি স্বৈরাচারী হবে, রাষ্ট্রে কি বাক স্বাধীনতা থাকবে, রাষ্ট্রে কি গণতান্ত্রিক অধিকার থাকবে কি থাকবে না। তো এটা তো হওয়া উচিত না। এটা তো কাঠামোগত ভাবে নিশ্চিত করা উচিত। এবং রাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক, আজকে বিএনপি আছে, কালকে জামাত, বা পরশু যদি এনসিপিও আসে, তাহলেও তাকে একটা জবাবদিহিতার কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। যে কারণে প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। কিন্তু দুঃখজনক ভাবে সেটা আমরা করতে পারিনি কালেকটিভলি, এবং সরকারি দলেরও সেটা করার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখছি না। যদিও আজকে যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি করা হচ্ছে, যেটাতে বিরোধী দল নেই, তারা মিটিং করেছেন। তারা মিটিং করে তারা বলছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা যেই ইন্ডিকেশন গুলো পাচ্ছি, যেই সংস্কারগুলো জুলাই সনদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে করেছিল, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এবং বিএনপি অনেক ক্ষেত্রে তাদের ৩১ দফাকেও তারা
যথাযথভাবে মানছে না। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই শঙ্কাটা অবশ্যই আছে যে আসলে এসবের কিছুই হবে না। এর নামে শুধু আইওয়াশ হবে। এই কমিটির নামে মানুষকে, জনগণকে ধোঁকা দেওয়া হবে এবং সময় ক্ষেপণ করা হবে। আমাদের আসিফ মাহমুদ এই সজীব ভাই, আপনার সঙ্গে রাজনৈতিক ছোট্ট লড়াই, করে একদম একদম আমার হাতে একদমই সময় এটা নেই, একটা খুব ছোট্ট করে জানতে চাই শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের, এটা সাম্প্রতিক যে আরো হামলা, বিশেষ করে আজকের যে হামলার ঘটনা ঘটলো, এতে করে আপনাদের সামনে কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ বা কোনো বিবৃতি আপনি দিতে চান কিনা বা কিছু বলতে চান কিনা আপনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে? না, আমরা খুবই শঙ্কিত। আহ, আহ, আমরা খুবই শঙ্কিত যে এই যে হামলার সিলসিলা, এটা তো শুরু হয়েছে এনসিপির উপর দিয়ে। প্রথমে এনসিপির উপরে হবিগঞ্জে হামলা হলো, সিলেটে হামলা হলো এবং তারই ধারাবাহিকতায় সারা দেশে এখন বিভিন্ন ক্যাম্পাস গুলোতে হামলা করা হচ্ছে, হল দখল করার এক ধরনের বর্বর এবং একদম প্রিমিটিভ এক ধরনের চর্চা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেশের জি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক জনগণের নিরাপত্তা নিয়ে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। জি, ধন্যবাদ অনেক আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনি যাত্রাপথে রয়েছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করলেন। ধন্যবাদ আবারও। দর্শক, আমরা কথা বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সঙ্গে।